ওকে, সবাইকে লব্ধি ক্যাডেট ভর্তি প্রস্তুতি ক্লাসে স্বাগতম। আম, আমাদের আজকে গণিত ক্লাস করতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমি আরিফুল ইসলাম। সবাই এখানে যারা যারা আছেন আমাকে চিনেন, ঠিক আছে? এখানে আর পরিচিতি পর্বটা না রাখি। আমাদের ক্লাসের কিছু রুলস আছে, ঠিক আছে? এটা আপনারা এর আগে দুইটা ক্লাস করেছেন। আর সবাই হোপফুলি হচ্ছে যে এই রুলস গুলো জানেন যে আপনাদের এখানে কি করতে হবে। ক্যামেরাটা অন রাখতে হবে সবাইকে, মাইক্রোফোনটা অফ রাখবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন হলে হ্যান্ড রেজ করবেন। এই হ্যান্ড রেজ আপনি যেখানে বসে আছেন সেখানে বসে বসে হাত তুললে হবে না, ঠিক আছে? এখানে দেখবেন একটা রিয়্যাক্ট অপশন আছে, ওই রিয়্যাক্ট অপশনে গিয়ে হ্যান্ড রেজে একটা অপশন। হ্যাঁ জারিফ, এভাবে বসে হাত তুললে আমি দেখবো না সব সময়, ঠিক আছে? তো হ্যাঁ, খালিদ মহিউদ্দিন আলী সে হাত তুলেছে, এই যে এইভাবে একটা হ্যান্ড রেজ করবেন। এখানে আপনার রিয়্যাক্ট অপশনে আছে। কেউ আমার কথার মাঝখানে হুট করে আনমিউট করে কথা বলা, এই জিনিসটা যাতে না হয়। আর ক্লাসে নোটবুক এবং কলম নিয়ে বসবেন, যেহেতু গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমরা এখানে জানবো শিখবো। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই কি করবেন, খাতায় লিখে ফেলবেন, ঠিক আছে? আজকের আমাদের টপিকটা হচ্ছে জ্যামিতি বেসিক। জ্যামিতি, এই জ্যামিতি শব্দটার অর্থটা কি আমাকে কে বলতে পারবেন? সাবরিনা বলতে পারবেন যে জ্যামিতি শব্দটার অর্থটা কি? জ্যামিতি, জ্যামিতি মূলত একটা কি, গ্রিক শব্দ। জ্যামিতি মূলত একটা কি, গ্রিক শব্দ। জুবায়ের বলো। স্যার, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। ভূমির পরিমাপ। এখানে জ্যামিতিটাকে আমরা ভাঙলে দুইটা ভাগ পাই, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে কি, মিতি। এই জ্যা শব্দের অর্থ হচ্ছে ভূমি, জ্যা শব্দের অর্থটাই হচ্ছে কি, ভূমি। আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। মিতি শব্দের অর্থটা কি, পরিমাপ। তাহলে জ্যামিতি শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে? জ্যামিতি শব্দের অর্থটা দাঁড়াচ্ছে ভূমির পরিমাপ। গ্রিক দেশে, এই যে গ্রিক, গ্রিসে আর কি, প্রাচীন গ্রিসের মানুষরা ভূমিকে জিও বলতো। জিও মানে কি, ল্যান্ড বা ভূমি। ওই যে জিওগ্রাফি আমরা যখন পড়বো, জিওগ্রাফি এটা হচ্ছে কি, ভূগোল। ভূমি নিয়ে যেখানে আলোচনা করা হয়, এই জিও মানে হচ্ছে কি, ভূমি। আর পরিমাপকে বলতো মেট্রন। পরিমাপকে কি বলতো, মেট্রন। তাহলে জিও মেট্রন এখান থেকে আসছে কি, জিওমেট্রি। এখান থেকে আসছে কি, জিওমেট্রি। আমরা যখন ইংরেজিতে লিখি আমরা কিভাবে লিখি? আমরা ইংরেজিতে লিখি জিওমেট্রি, ঠিক আছে? এই জিও মানে হচ্ছে কি, জিও মানে হচ্ছে ল্যান্ড। আর মেট্রি মানে হচ্ছে কি, এই মেট্রন থেকে এসেছে মেট্রি, এটা মানে হচ্ছে কি, পরিমাপ অর মেজারমেন্ট। তো ইংরেজিতে যেটা আসে সেটা হয় হচ্ছে ল্যান্ড মেজারমেন্ট। জিও মিন্স হচ্ছে কি, ল্যান্ড। আর মেট্রি মিন্স হচ্ছে মেজারমেন্ট। সো ল্যান্ড মেজারমেন্ট হচ্ছে ইংরেজিতে, আর বাংলায় বলা হয় কি, ভূমির পরিমাপ। প্রাচীন ব্যাবিলনীয়রা ইউরোপীয়দের প্রায় 1400 বছর আগে জ্যোতির্বিদ্যার জ্যামিতি আবিষ্কার করেছে। এটা তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, জাস্ট একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। তেমন গুরুত্বপূর্ণ ইনফরমেশন না, গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে জ্যামিতির জনক। জ্যামিতির জনক ইউক্লিড, আপনাদের বইয়েও আছে, ঠিক আছে? আপনাদের বইয়েও এই জ্যামিতির জনক সম্পর্কে বলে দেওয়া আছে। জ্যামিতির জনক কি, ইউক্লিড। তাহলে এখান থেকে কয়টা তথ্য লিখবেন? জ্যামিতি এটা কোন দেশের শব্দ? গ্রিক শব্দ। জ্যা শব্দের অর্থ ভূমি, মিতি শব্দের অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। এই লাইনটাও লিখতে পারেন, এই লাইনটাও লিখতে পারেন। এই লাইনগুলো একটু খাতায় লিখে ফেলেন দ্রুত, খাতায় লিখে ফেলবেন দ্রুত। একটু দ্রুত লিখে ফেলতে হবে, একটু দ্রুত লিখে ফেলতে হবে এই জিনিসগুলো।
অনেকেরই এখানে ক্যামেরা অফ দেখা যাচ্ছে। ক্যামেরাটা একটু অন করে ক্লাসে বসবেন, ঠিক আছে? আর যদি কারো সমস্যা থাকে আমাকে মেসেজ দিয়ে দিবেন। ওকে, ঠিক আছে। তাহলে জিওমেট্রি, জ্যামিতি সম্পর্কে আমরা কয়েকটা জিনিস দেখলাম। এই যে দেখো এখানে যে গ্রিক শব্দ বলেছে, তাহলে জ্যামিতির জন্য যে ইউক্লিড, উনিও কিন্তু কি একজন গ্রিক গণিতবিদ। উনিও একজন কি গ্রিক গণিতবিদ। আপনারা এটা বইয়ের মধ্যে দেখবেন, এটা ইনফরমেশন দেওয়া আছে। জ্যামিতির ব্যবহার, জ্যামিতির ব্যবহারের কোনো শেষ নেই। অনেক 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 ব্যবহার। বাট জ্যামিতির মূল যে ব্যবহারটা ছিল সেটা তো এই যে আমরা দেখলাম এখন ভূমির পরিমাপ। ভূমি পরিমাপ করার জন্য প্রথমে কি করা হয়েছে? জ্যামিতির ব্যবহার করা হয়েছে। প্রাচীনকালে যখন মানুষ কি করছে, কৃষি কাজ করা শুরু করছে, এখন কি হবে? যার কাছে জমি যত বেশি, সে তত বেশি ফসল ফলাতে পারবে। তখনই হচ্ছে জমি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, যে এ বলতেছে আমার জমি এতটুকু, ও বলতেছে আমার জমি এতটুকু। এখন দুই পক্ষ মিলে মারামারি, যেটা এখনো আমাদের হয়, যেটা এখনো কি হয়, আমাদের হয়। শুনবেন জমি নিয়ে মারামারি হচ্ছে, কার কতটুকু। ঠিক আছে? তো ওই জিনিসটাকে কি করার জন্য, সঠিকভাবে পরিমাপ করার জন্য, ভূমিটাকে সঠিকভাবে পরিমাপ করার জন্যই প্রথম হচ্ছে জ্যামিতির ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে একদম শুরুর দিকের ব্যবহার ছিল। এরপর আস্তে 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 আজকাল আমাদের মনে করেন যে এই যে একটা বিল্ডিং বানাবে সেখানেও জ্যামিতি, যত ধরনের মেশিন বানাচ্ছে জ্যামিতি, এগুলো সবকিছুতেই এখন আমাদের কি আছে? জ্যামিতির ব্যবহার আছে। যে জটিল অঙ্ক করতে আমরা জ্যামিতি ব্যবহার করি, ভূমি পরিমাপ করতে আমরা জ্যামিতি ব্যবহার করি। তো এখানে লিখছে প্রাচীন মিশর, ব্যাবিলন, ভারতবর্ষ, চীন ও দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতা বিভিন্ন কাজে জ্যামিতির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। মানে প্রাচীন কালে মানে আজকে থেকে 4000 5000 বছর আগেও এই জ্যামিতি ব্যবহারের কিছু প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে? তো জ্যামিতি অনেক পুরাতন একটা কি, গণিতের অনেক পুরাতন একটা শাখা কি, এই জ্যামিতি। জ্যামিতির জনক কে? জ্যামিতির জনক ইউক্লিড। ঠিক আছে, এই তথ্যটা খুবই ইম্পর্টেন্ট, অলরেডি দুইবার এসেছে। এবং এরপরে আরেকটা তথ্য দিয়েছে, এই তথ্যটাও আপনাদের বই আছে, যে ইউক্লিড তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য এলিমেন্টস। বইটার নাম দিয়েছেন কি? দ্য এলিমেন্টস। এখানে মোট খণ্ড আছে 13টি। এখানে মোট খণ্ড আছে কতটি? 13টি। এই 13টা খণ্ডে তিনি জ্যামিতির বিভিন্ন সংজ্ঞা, আপনারা সংজ্ঞার একটা শীট পাবেন শুক্রবার বা শনিবার করে। এবং উপপাদ্য, আপনাদের বইয়ে 2টা 3টে উপপাদ্য আছে। সম্পাদ্য, জ্যামিতিক চিত্র অঙ্কন ও জ্যামিতিক বিভিন্ন সমস্যা বিশ্লেষণ ও সমাধান করেছেন এই দা এলিমেন্টস বইটাতে 13টা খণ্ডে। এটার কারণেই তাকে কি বলা হয়? জ্যামিতির জনক বলা হয়। জ্যামিতির জনক বলা, উনি জ্যামিতি আবিষ্কার করছে আসলে এরকম না ব্যাপারটা। কিন্তু উনি জ্যামিতির পূর্বের যত আবিষ্কার ছিল সেগুলোকে তিনি একত্রিত করছে একটা বইয়ের মধ্যে, যেটা নাম দিয়েছেন দা এলিমেন্টস। এবং বইটা অনেক 13টা খণ্ডে বিভক্ত ছিল। অনেক সংজ্ঞা, উপপাদ্য, সম্পাদ্য, এই জিনিসগুলো সেখানে কি করেছেন? তিনি যুক্ত করেছেন। এই গুছিয়ে একটা বই লেখার জন্য, তথ্যগুলোকে একত্রিত করার জন্যই তাকে কি বলা হয়? জ্যামিতির জনক বলা হয়। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এখান থেকে 2টা ইনফরমেশন অলরেডি, জ্যামিতির জনক ইউক্লিড, এটা আপনারা লিখে ফেলেছেন। এখানে লিখবেন এই যে দা এলিমেন্টস 13টা খণ্ডে বিভক্ত, এটা কে লিখেছে? এটা লিখেছেন ইউক্লিড। এই অংশটাকে একটু লিখে ফেলেন খাতায়। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে জ্যামিতির শুরু। জ্যামিতিটা আসলে শুরু হয়েছে কি থেকে? জ্যামিতি শুরু হয়েছে বিন্দু থেকে। কিভাবে? দেখেন, এই যে এটা হচ্ছে একটা বিন্দু। ঠিক আছে? এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দু থেকে, এই বিন্দু, অনেকগুলো এরকম বিন্দু পাশাপাশি বসে বসে এই যে দেখেন আমি কতগুলো বিন্দু বসাচ্ছি। অনেকগুলো বিন্দু এখানে পাশাপাশি বসে বসে কি তৈরি করতেছে দেখেন তো? কি রেখা। তৈরি করলো? একটা রেখা তৈরি করতেছে। অনেকগুলো বিন্দু পাশাপাশি বসে একটা রেখা তৈরি করতেছে। এরকম করে অনেকগুলো রেখা যদি এরকম পাশাপাশি বসে, এই যেমন একটা রেখার পরে আমি আরেকটা রেখা বসালাম, তারপর আরেকটা রেখা বসালাম, আরেকটা রেখা বসালাম, আরেকটা রেখা বসালাম, এরকম অনেকগুলো রেখা পর পর বসলে তখন সেখানে কি তৈরি হবে? আয়ত। অনেক আয়তন। এটাকে আমরা তল বলি। এটাকে আমরা কি বলি? তল। তল বলি। ঠিক আছে, তল তৈরি হবে। আর অনেকগুলো তল মিলে তৈরি হবে ঘনবস্তু। যেমন আপনার বই, আপনার বাসায় বই আছে না? বইয়ের
একটা পৃষ্ঠা, বইয়ের একটা পৃষ্ঠা হচ্ছে কি তার একটা কি তল, বইয়ের একটা পৃষ্ঠা হচ্ছে কি তার একটা তল। এরকম করে অনেকগুলো পৃষ্ঠা পর 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 বসে আপনার বইয়ের একটা পুরুত্ব আসছে, তখন সেটাকে আমরা কি বলবো? ঘনবস্তু। এই যে দেখেন অনেকগুলো পৃষ্ঠা পর 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 বসে সেখানে কি তৈরি করেছে, এটার একটা উচ্চতা এনেছে, এবং এটাকে তখন আমরা কি বলি? এটাকে তখন আমরা ঘনবস্তু বলি, এটাকে তখন আমরা কি বলি? ঘনবস্তু বলি। আর যদি শুধু একটা পৃষ্ঠার কথা চিন্তা করি, শুধু একটা পৃষ্ঠার কথা যদি চিন্তা করি, এই পৃষ্ঠার কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এটা একটা তল। আর এই পৃষ্ঠাকে যদি আমি কুচি 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 করে ছোট 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 চিকন চিকন লাইনে, ধরেন আমি কি করতে পারি, এই যে অনেকে আছে না, মানে মুদ্রা দোষ আমরা বলি, বসলেই কি করে একটা কেচি আর একটা কাগজ দিলে দেখবো বসে বসে কেচি দিয়ে কাগজটাকে শুধু টুকরা টুকরা করতে থাকবে, ঠিক আছে? তো এই যে চিকন করে যখন কাটবো তখন সেখানে একটা আমরা লাইন পাবো না, সেটা হচ্ছে রেখা। মানে কতগুলো রেখা পাশাপাশি বসে এই তলটা হইছে, কতগুলো তল পর 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 বসে একটা ঘনবস্তু হইছে। আর এই রেখাটা তৈরি হয়েছে কি থেকে? রেখাটা তৈরি হয়েছে বিন্দু থেকে। তাহলে বিন্দু হচ্ছে কি জ্যামিতির যে কোনো চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে কি বিন্দু। এটার জন্যই বলা হচ্ছে জ্যামিতি শুরু হয়েছে কিসের থেকে? বিন্দু থেকে। বিন্দু থেকে। জ্যামিতি শুরু হয়েছে কি থেকে? বিন্দু থেকে। এই বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই। বিন্দু, বিন্দুর কি নাই? দৈর্ঘ্য, প্রস্থ, কি বলস? উচ্চতা কোনো কিছুই নেই, শুধুমাত্র কি আছে? শুধুমাত্র তার অবস্থান আছে। বিন্দুর কি আছে? শুধুমাত্র অবস্থান, মানে সে শুধু আছেই, কিন্তু তার কি নাই? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলে কোনো কিছু নেই। এই যে এটা হচ্ছে একটা বিন্দু, যার কি আছে? শুধুমাত্র অবস্থান আছে, তার দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই। যখন আমরা এরকম পাশাপাশি পাশাপাশি করে বসাচ্ছি, যখন আমরা এরকম পাশাপাশি করে অনেকগুলো বিন্দু বসাচ্ছি, তখন তার দৈর্ঘ্য আসতেছে, ওই যে রেখা, দৈর্ঘ্য আসতেছে, তখন তার দৈর্ঘ্য আসলো। যখন এরকম অনেকগুলো বিন্দু, সরি অনেকগুলো রেখা পাশাপাশি করে বসালাম, তখন এখানে কি আসলো? তখন এখানে এদিকে আসলো দৈর্ঘ্য, এদিকে আসলো প্রস্থ, তখন তার দৈর্ঘ্য এবং প্রস্থ আসলো, তখন তার দৈর্ঘ্য এবং প্রস্থ আসলো। আর এরকম করে অনেকগুলো তল যখন আমরা পর পর করে বসালাম, তখন এই যে তোমার হাতে একটা বই, এই বইয়ের কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার এদিক দিয়ে কি আছে? পুরুত্ব আছে, উচ্চতাও আছে। তাহলে এই বইয়ের মোট কয় দিক থেকে আমরা পরিমাপ করতে পারি? 3 দিক থেকে পরিমাপ করতে পারি। যদি একটা পৃষ্ঠার কথা বলি, তোমার খাতার একটা পৃষ্ঠা, তোমার খাতার একটা পৃষ্ঠার কি কি আছে? তোমার খাতার একটা পৃষ্ঠার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাটা একদম নাই বললেই চলে। দৈর্ঘ্য প্রস্থের তুলনায় কি এই যে এই পুরুত্বটা, পৃষ্ঠার পুরুত্বটা নাই বললেই চলে, এটাকে আমরা তল বলি। আর যখন একটা রেখা থাকে, যখন একটা রেখা থাকে, তার শুধুমাত্র কি থাকে? দৈর্ঘ্য থাকে, তার প্রস্থটা এতটাই কম থাকে যে এটা আমরা নাই হিসেবে ধরি। আর যখন একটা বিন্দু থাকে, এই বিন্দুর দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, ওর শুধুমাত্র কি আছে? ওর শুধুমাত্র অবস্থান রয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? তাহলে জ্যামিতির সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে বিন্দু, যার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা কোনো কিছুই নেই, শুধুমাত্র কি আছে? অবস্থান আছে, শুধুমাত্র তার কি আছে? অবস্থান আছে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? তাহলে বিন্দু কাকে বলে? যদি কখনো এরকম প্রশ্ন আসে যে বিন্দু কাকে বলে, বিন্দু বলবেন যে জ্যামিতির ক্ষুদ্রতম একক, যার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান রয়েছে, তাকে বিন্দু বলে। ব্যাপারটা কি ক্লিয়ার? জ্যামিতির ক্ষুদ্রতম একক, যার দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান রয়েছে, তাকে বিন্দু বলে। এই যে যেমন এখানে এ, বি, সি, এরা তিনটা কি বিন্দু। জ্যামিতির সংজ্ঞা লেখার ক্ষেত্রে চিত্র দেওয়া বাধ্যতামূলক, চিত্র না দিলেই নাম্বার কাটা যাবে। জ্যামিতির সংজ্ঞার ক্ষেত্রে চিত্র দেওয়াটা কি বাধ্যতামূলক, এটা আপনাকে দিতেই হবে, না দিলে আপনার কি হবে? নাম্বার কাটা যাবে, ঠিক আছে? দেখা যাবে 2 মার্কের কোশ্চেনে 1 মার্ক কেটে দিয়েছে শুধুমাত্র কি ছবি না আঁকার জন্য, ঠিক আছে? তো অবশ্যই ছবি আঁকতে হবে। তাহলে জ্যামিতির শুরু বিন্দু থেকে এই অংশটা আশা করি সবাই বুঝেছেন। এখানে কয়েকটা তথ্য আমি বলেছি, এই জিনিসগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি একটু একটু জানি, খুবই সহজ জিনিস। জাস্ট নতুন নতুন কয়েকটা ইনফরমেশন জানার জন্য আমরা আজকে ক্লাসটা করছি, ঠিক আছে? রেখা, রেখা হচ্ছে কি এই যে একটু আগে আমি বললাম যে একটা বিন্দু, ধরেন এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে একটা বিন্দু। এই বিন্দুটাকে যদি আমি চালাতে থাকি চালাতে থাকি, সে যদি চলতে থাকে, তাহলে যে জিনিসটা তৈরি করবে, এই যে দেখেন আমি চলতেছি, যে জিনিসটা তৈরি করতেছে, এটা হচ্ছে কি আমার রেখা। তাহলে বিন্দুর চলার পথকে কি বলা হয়? বিন্দুর চলার পথকে কি বলা হয়? রেখা বলা হয়, ঠিক আছে? তো বিন্দুর চলার পথকে রেখা বলে। আবার অন্যভাবে বলা যায়, যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই, তাকে রেখা বলে। এখন রেখার ছবিটা কিরকম একটু দেখেন। রেখার ছবিটা হয় এরকম, এই যে এটা হচ্ছে রেখা, এটা হচ্ছে কি রেখা। এখন রেখার দেখেন তো উভয় পাশে আমি দুইটা তীর চিহ্ন দিছি, এই দুইটা তীর চিহ্ন দেওয়ার কারণ কি? কারণ এই দুইটা, রাখার শেষ নাই, এটার অসীম পর্যন্ত হ্যাঁ, চলতে থাকে।
এই দুইটা তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে এই রেখার কোনো শেষ নাই। এদিকে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, এও এ পাশে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। তার মানে রেখা উভয় দিকে কি সীমাহীন, রেখা উভয় দিকে কি সীমাহীন। তার মানে কি এর দৈর্ঘ্যটা কি অসীম, এর দৈর্ঘ্যটা অসীম দৈর্ঘ্য। এর প্রস্থ ও বেধ নেই, কি আছে এর শুধুমাত্র দৈর্ঘ্য আছে, এর কি আছে দৈর্ঘ্য আছে। তাহলে রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ ও বেধ নেই, এবং যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা অসীম বা অনির্দিষ্ট। অসীম বা কি লিখতে পারি অনির্দিষ্ট, ঠিক আছে। তাহলে রেখার দৈর্ঘ্য কি করা যায়, রেখার দৈর্ঘ্য বলা যায় হচ্ছে কি এর দৈর্ঘ্য অসীম বা অনির্দিষ্ট, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তুমি বলতে পারবে না এই রেখাটা কি, এই রেখাটার দৈর্ঘ্য 5 কিলোমিটার বা এই রেখাটার দৈর্ঘ্য 10 মিটার, এরকম করে তুমি বলতে পারবে না, কারণ রেখার দৈর্ঘ্যটা ওর যেহেতু কোনো শেষ নাই, তাহলে ওর দৈর্ঘ্যটা কি না নির্দিষ্ট না, ওর দৈর্ঘ্যটা অনির্দিষ্ট বা অসীম। জুবাইর বলেন। স্যার বেদ কি? বেদ, বেদ মানে হচ্ছে যে এই যে উচ্চতা, আচ্ছা। প্রস্থ, উচ্চতা, বেদ, এই জিনিসগুলো সব সেম, তুমি এক একটাকে যখন যেটাকে যেদিকে ধরবা। এখন আমি এই যে তোমাকে একটু আগে বইয়ের উদাহরণটা দেখাইছি, এখন বইটাকে যখন আমি এই যে এভাবে ধরবো, বইটাকে যখন আমি এভাবে ধরবো, তখন এটা হবে দৈর্ঘ্য, এই দিকটা হবে প্রস্থ, এই দিকটা হবে কি উচ্চতা। কিন্তু বইটাকে যখন আমি সোজা করে ধরবো, সোজা করে ধরবো, তখন এটার উচ্চতাটা কোথায় হয়ে যাবে, এটার উচ্চতাটা হয়ে যাবে এদিকে, এদিকে হয়ে যাবে দৈর্ঘ্য, আর এদিকে হয়ে যাবে কি সাইডটাতে হয়ে যাবে কি প্রস্থ। তাহলে তুমি একটা বস্তুকে কিভাবে ধরতেছো সেটার উপর ভিত্তি করে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা কি হচ্ছে দেখানো হচ্ছে। তাহলে এই বেধটা হচ্ছে উচ্চতা বা পুরুত্ব, ঠিক আছে, বেধটা হচ্ছে কি উচ্চতা বা পুরুত্ব, এগুলো সেম জিনিস। উচ্চতা, পুরুত্ব, বেধ, প্রস্থ, এগুলো সবই কি সেম জিনিস। বস্তুর ক্ষেত্রে তুমি তাকে কিভাবে দেখতেছো তা তোমার দেখার উপরে কি হয়, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা চেঞ্জ হতে থাকে। যেমন তুমি এখন তোমার রুমে বসে আছো, ঠিক আছে, তো তোমার রুমের এখন কি তোমার উপরে যতটুক দেয়াল আছে এটা হচ্ছে তোমার উচ্চতা, আর নিচেরটাকে তুমি একদিকে দৈর্ঘ্য একদিকে প্রস্থ ধরতে পারো, কোনো কি প্রবলেম আছে? এখন তুমি যদি স্পাইডারম্যানের মতো উপরের দেয়ালে গিয়ে আটকে যাও, তখন তোমার জন্য কি হয়ে যাবে, উপরের দেয়ালেরটা হবে দৈর্ঘ্য প্রস্থ, আর এ পাশেরটা হবে কি উচ্চতা। সাইডের দেয়ালে চলে গেলে সাইডের দেয়ালেরটা হবে দৈর্ঘ্য প্রস্থ, তার অপোজিটেরটা কি হবে উচ্চতা। তো তুমি যেই দেয়াল থেকে দেখবা বা যেই অংশটা থেকে তুমি দেখবা, সেখান থেকে কিন্তু তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে তোমার জন্য আলাদা হবে। তো কোন একটা বস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আপনার জন্য একরকম হতে পারে, আমার জন্য একরকম হতে পারে। আপনি যেভাবে দেখতেছেন সে অনুযায়ী আপনার কাছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একরকম হতে পারে, আমার কাছে অন্যরকম হতে পারে। কিন্তু পরীক্ষায় যখন প্রশ্নে বলে দিবে এটা দৈর্ঘ্য, এখন আপনি যেভাবেই দেখেন না কেন ওই অংশটাকে আপনার কি করতে হবে দৈর্ঘ্য হিসেবেই ধরতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? পরীক্ষার হলে আবার স্যারকে গিয়ে বলবে না স্যার আমি এটাকে এভাবে দেখছিলাম তাই আমার কাছে মনে হচ্ছে এটা দৈর্ঘ্য না। পরীক্ষায় স্যার যেটাকে বলে দিবে, প্রশ্নে যেটাকে বলে দিবে দৈর্ঘ্য, ওইটাই দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে রেখার ক্ষেত্রে কি, রেখার ক্ষেত্রে আমরা বলতে পারি যার দৈর্ঘ্য আছে প্রস্থ ও বেধ নেই তাকে রেখা বলে। এই যে যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে রেখা বলে, সঙ্গে এটা লিখবেন। বিন্দুর চলার পথকে রেখা বলে। পরীক্ষার খাতায় যদি রেখা কাকে বলে আসে এই সংজ্ঞাটা না লিখার চেষ্টা করবেন, লিখবেন কোনটা, এই যে যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও বেধ নেই তাকে কি বলে রেখা বলে। রেখার দৈর্ঘ্যটা কি, রেখার দৈর্ঘ্য আছে ঠিকই কিন্তু সেটা অসীম বা অনির্দিষ্ট। এটা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যার জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে রেখার দৈর্ঘ্য আছে কিন্তু তা ড্যাশ, তখন কি লিখতে হবে অসীম লিখতে হবে বা অনির্দিষ্ট লিখতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমাদের দেখো অসীম দৈর্ঘ্য বলতে বোঝায় রেখার দৈর্ঘ্য উভয় দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি, যেটা বাড়তেছে, যেটা বাড়তেছে ক্রমশই বর্ধিত হচ্ছে সেটাকে কি বলা হয় ক্রমবর্ধমান। এই দেখেন এই শব্দগুলো চেষ্টা করবেন অর্থ সহকারে পড়ার জন্য, এগুলো আপনি বাংলাতেও ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায়। যখন এই ক্রমবর্ধমান এই শব্দটা আপনি কোনো অনুচ্ছেদ বা কোনো লিখে ইউজ করবেন, স্যার বুঝেই নিবে সে কি ওই আমরা বলি উচ্চশিক্ষিত, ঠিক আছে। যে এই ধরনের শব্দ যখন আপনি বাংলায় ব্যবহার করবেন স্যার পড়েই ইমপ্রেস হয়ে যাবে যে হ্যাঁ এ হয়তো বা এই জিনিসগুলো। এখন শব্দ আবার ব্যবহার করতে গিয়ে উল্টাপাল্টা জায়গায় ব্যবহার করা যাবে না, ঠিক আছে। তো ক্রমবর্ধমান মানে কি ক্রমশ যে বর্ধিত হচ্ছে, আস্তে আস্তে বাড়তেছে, যেটা সবসময় বাড়তেছে, ঠিক আছে, এটা হচ্ছে ক্রমবর্ধমান। তাই রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, এই যে রেখার কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখার দৈর্ঘ্যটা অনির্দিষ্ট বা অসীম। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন একটু মাথায় রাখবেন, এই শব্দগুলো মাথায় রাখবেন প্রত্যেকটা শব্দই। কারণ ওই সত্য মিথ্যাতে বা যে কোনো ধরনের প্রশ্ন আসলে কোন শব্দ দিয়ে যে প্রশ্ন করবে এটা কিন্তু বলা যায় না।
তাহলে দেখেন কয়টা ইনফরমেশন রেখা সম্পর্কে আমরা শিখলাম। যে রেখা হচ্ছে কি বিন্দুর চলার পথ, রেখা হচ্ছে কি বিন্দুর চলার পথ। এর কি আছে, এর অসীম দৈর্ঘ্য আছে বা এর দৈর্ঘ্য আছে, প্রস্থ বা বেধ নেই। এর যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা অসীম বা অনির্দিষ্ট, এর দৈর্ঘ্যটা নির্দিষ্ট নয়। তো এই যে নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, নির্দিষ্ট নয় মানে কি অনির্দিষ্ট, অসীম মানে উভয় দিকে কি সে অসীম পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। রেখার দৈর্ঘ্য উভয় দিকে অসীম পর্যন্ত ক্রমবর্ধমান। এই যে যে কয়েকটা কথা বলেছি এই কয়েকটা কথা মাথায় ঢুকিয়ে ফেলতে হবে, এগুলো যাতে মাথা থেকে কোনোভাবে না, ঠিক আছে। কেউ যদি কোনো অংশ না লিখতে পারেন একটু জায়গা ফাঁকা রেখে দিবেন, আমি এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে, সেখান থেকে আপনারা আবার কি করবেন দেখে দেখে পয়েন্ট গুলো একটু লিখে ফেলবেন, ঠিক আছে। এখন আসছে রেখা দুই প্রকার। এই এই ইনফরমেশনটা একদমই মনে করেন যে না পড়লেও চলে, মানে খুবই সহজ একটা জিনিস যেটা কখনোই পরীক্ষা আসবে না। যে রেখা আপনার দুই প্রকার, একটা হচ্ছে সরল রেখা আর আরেকটা হচ্ছে বক্ররেখা। যে সোজা পথে চলবে ও সরল রেখা, যে বাঁকা পথে চলবে কি সাপের মতো আঁকা বাঁকা করে চলবে সে হচ্ছে কি বক্ররেখা, সে হচ্ছে কি বক্ররেখা, ঠিক আছে। তো আমাদেরকে কোন পথে চলতে হবে, আমাদেরকে চলতে হবে সোজা পথে, বক্র পথে চলা যাবে না, ঠিক আছে। ওই বক্র পথ থেকে সোজা পথে আনার জন্য কি করা লাগবে, তার ওয়াকিয়া, ওপর হ্যাঁ ওষুধ, ওষুধ আছে, ঠিক আছে। এই বক্র থেকে সোজাতে আনার কি আছে, ওষুধ আছে। তো সরল রেখা কি, রেখার বিন্দুগুলি চলার পথ যদি দিক পরিবর্তন না করে, দেখো সে একই দিকে যাবে। এই যে দেখো আমি একটা রেখা, আমি একটা রেখা আঁকলাম, এটা যদি ডান দিকে যায় ডান দিকে যাবে, সোজা উপরের দিকে গেলে উপরের দিকে যাবে, কোনাকুনি গেলে কোনাকুনি যাবে, নিচের দিকে গেলে নিচের দিকে যাবে। যে দিকেই নাও না কেন সে সোজা পথে যাচ্ছে, সে এখান থেকে সোজা পথে যাচ্ছে। এই সোজা পথে যখন যাবে তখন সেটাকে আমরা বলবো কি সরল রেখা। আর যখন এই যে নিচে যেটা দেখছো, নিচে যেটা দেখছো এই যে আঁকা বাঁকা সাপের মতো করে যাচ্ছে, এটা হচ্ছে কি বক্ররেখা, এটা হচ্ছে কি বক্ররেখা। তো বক্ররেখা কি রেখার বিন্দুগুলো চলার পথ যদি দিক পরিবর্তন করে, সে কখনো সোজা যাচ্ছে, কখনো উপরে যাচ্ছে, কখনো বামে যাচ্ছে, কখনো ডানে যাচ্ছে, এরকম করে সে যদি দিক পরিবর্তন করে তখন তাকে আমরা বক্ররেখা বলবো। দুইটা সহজ জিনিস, তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু না, ঠিক আছে। সরল রেখা বক্ররেখার পরে এখন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে, রেখা, রশ্মি, রেখাংশ। এই তিনটা থেকে প্রশ্ন আসেই, একটা না একটা প্রশ্ন আসবেই আমাদের সামনে, মান্থলি টেস্ট বলেন সামনে যে কোনো পরীক্ষায় এই সিলেবাসটা থাকলে আপনার রেখা, রশ্মি, রেখাংশ তিনটা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে, ঠিক আছে। রশ্মি জিনিসটা কি, রশ্মি জিনিসটা হচ্ছে, সরি রেখাংশ জিনিসটা কি, রেখাংশ, তুমি রেখাংশ শব্দটাকে ভাঙো, রেখাংশ রেখার অংশ, রেখার অংশ। আমি যদি কোনো রেখা থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নিই, এই দেখো আমার এটা রেখা ছিল, এই রেখা থেকে আমি দুইটা দাগ কেটে এ বি এই অংশটাকে কেটে নিছি। কোন রেখার নির্দিষ্ট অংশ দুইটা বিন্দু চিহ্নিত করে একটা অংশকে যদি আমি কেটে নেই তখন সেটাকে আমার কি বলা হয়, রেখাংশ বলে। তখন সেটাকে আমার কি বলা হয়, রেখাংশ। যে দেখো কোন একটি রেখার দুটি বিন্দু চিহ্নিত করলে, এই রেখার তো অসংখ্য বিন্দু দিয়ে তৈরি, তুমি যে কোনো দুইটা বিন্দু নিবা, এ বি না নিয়ে তুমি এখানে একটা বিন্দু নিতে পারো, আবার এখানে একটা বিন্দু নিতে পারো, তোমার ইচ্ছে, এটা তো অসীম দৈর্ঘ্যে, তুমি যে কোনো দুইটা বিন্দু নিবা। দুইটা বিন্দু নিলে এই দুইটা বিন্দুর মাঝখানে যে সীমাবদ্ধ, সীমাবদ্ধ মানে কি দুইটা বিন্দুর মাঝখানে যে আবদ্ধ, দুইটা বিন্দুর মাঝখানে যে আবদ্ধ অংশটাকে, এই আবদ্ধ রেখার অংশটাকে কি বলা হবে, রেখাংশ বলা হবে। ব্যাপারটা ক্লিয়ার। এখন তুমি চিন্তা করো তো, রেখা তো উভয় দিকে ক্রমবর্ধমান ছিল, অসীম ছিল, কিন্তু যখন আমি দুইটা বিন্দু চিহ্নিত করে দিলাম তখন তো আর এখানে কোনো তীর চিহ্ন নাই, তখন রেখাংশটার ছবি হয়ে যাবে এরকম। এই যে দেখো রেখাংশের ছবি আঁকবা যখন তখন এইভাবে আঁকবা, এই যে এটা হচ্ছে রেখাংশের ছবি, এটা হচ্ছে রেখাংশের ছবি। এখানে আমরা লিখতে পারি এ, এখানে আমরা লিখতে পারি এ, আর এখানে আমরা লিখতে পারি কি বি, ঠিক আছে। তাহলে এই এটা হচ্ছে এ বি রেখাংশ। এখানে দেখো তো কোনো তীর চিহ্ন আছে দুই পাশে, নাই। তাহলে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু ফিক্স, এই দুইটা বিন্দু কি ফিক্স, এবং এদেরকে বলা হয় প্রান্ত বিন্দু। এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় প্রান্ত বিন্দু। একটু সবাই লিখে ফেলেন, প্রান্ত বিন্দু বলে। এই যে দুইটা বিন্দু আছে দুই মাথায় যে আমরা দুইটা বিন্দু দেখতেছি, এই দুইটা বিন্দুকে কি বলা হচ্ছে, এ আর বি রেখাংশের প্রান্ত বিন্দু। তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু কয়টি, দুইটি দুইটি প্রান্ত বিন্দু ও আছে। দুইটি রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা, দুইটা। এই যে এ একটা প্রান্ত, বি একটা প্রান্ত, দুইটা প্রান্ত বিন্দু আছে। রেখার প্রান্ত বিন্দু কয়টি, অসীম এই অসীম
রেখার কোনো প্রান্তবিন্দু নাই। রেখার তো হচ্ছে যে এদিকেও চলতেছে এদিকেও চলতেছে, ওর তো কোনো শেষ নাই। তাহলে রেখার প্রান্তবিন্দু একটাও না, রেখার কোনো প্রান্তবিন্দু নাই। রেখাংশের প্রান্তবিন্দু কয়টি? দুইটি। রেখাংশের প্রান্তবিন্দু দুইটি, আর রেখার কোনো প্রান্তবিন্দু নেই। ঠিক আছে। তাহলে রেখাংশের দৈর্ঘ্যটা কিন্তু নির্দিষ্ট। দেখেন আপনি এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা স্কেল বসায় পরিমাপ করতে পারবেন না? তাহলে রেখাংশটা কি? নির্দিষ্ট দৈর্ঘ্যের। রেখাংশটা কি দৈর্ঘ্যের? নির্দিষ্ট দৈর্ঘ্যের। এটাকে আমরা কি করতে পারি? পরিমাপ করতে পারি। তাহলে আমরা যখন কোন একটা 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার আঁকবো, তখন সেটা কি হবে? আমাদের তখন সেটা আমাদের রেখাংশ হবে, তখন কিন্তু সেটাকে রেখা বলবো না। কারণ 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার নির্দিষ্ট করে দিতে পারতেছি মানে কি, তাকে আমরা কি বলতে পারি? রেখাংশ বলতে পারি। সেটাই রেখা না, রেখার অংশ। একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তার, 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার বা বা 5 ইঞ্চি 6 ইঞ্চি, এই জিনিসগুলো এগুলো হচ্ছে কি? রেখাংশ বলবো, এদেরকে রেখাংশ বলবো। তার মানে কি, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। আচ্ছা, রেখাংশের পরে যেটা আসবে সেটা হচ্ছে রশ্মি। রশ্মি কি? যদি কোনো একটা রেখার একটা প্রান্ত বিন্দু স্থির থাকে, এই যে দেখো একটা প্রান্ত বিন্দু স্থির, এ দেখছো এই এই বিন্দুটা স্থির, আর আরেকটা প্রান্ত বিন্দু চলতেছে, অসীম পর্যন্ত যেতেই থাকবে যেতেই থাকবে, এই জায়গাটা দেখো তো, এই প্রান্ত বিন্দুটা কি নড়তেছে? ওটা কিন্তু স্থির। বাকি অন্যটা যে কোনো দিকে অসীম পর্যন্ত যেতে থাকবে। এই যে চিত্রটা আমরা দেখতেছি, এটাকে আমরা বলবো রশ্মি। এটাকে আমরা কি বলবো? রশ্মি। অনেকটা তীর চিহ্নর মতো, যেখানে একটা বিন্দু ফিক্স আর আরেকটা বিন্দু অসীম পর্যন্ত চলতে থাকবে, এটার কোনো শেষ নেই। ডান পাশের এটার কোনো কি নাই? শেষ নাই। তাহলে দেখো তোমাকে এখানে রশ্মি কি বলছে, যদি কোনো রেখার একটি প্রান্ত বিন্দুর অবস্থান স্থির থাকে, এই যে এটা হচ্ছে প্রান্ত বিন্দু। তাহলে আমাকে বলো তো, আহ অনিন্দ বলো, আমাকে বলো তো রশ্মির প্রান্ত বিন্দু কয়টা? আমরা তো রেখাংশের প্রান্ত বিন্দু দেখলাম দুইটা, রশ্মির প্রান্ত বিন্দু কয়টা? একটা। একটা। রশ্মির প্রান্ত বিন্দু তাহলে কয়টা? একটা। একটা প্রান্ত বিন্দু, এই যে এটা স্থির, আর আরেকটা কি? আরেকটা অসীম পর্যন্ত চলতেছে, অসীম পর্যন্ত চলতে থাকবে। তখন তাকে এখানে কি বলা হবে? এখানে একটু এডিট করে নিবে, এটা হচ্ছে রশ্মি হবে। এখানে কি হবে? রশ্মি হবে। তাকে কি বলবে? রশ্মি বলবে। ঠিক আছে। রশ্মি। তাহলে রশ্মির এখানে দেখেন তো, রশ্মির একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা একটু যদি দেখি। এই যে দেখেন এবি, এবি একটা রশ্মি। এবি একটা কি? রশ্মি, যেখানে এ হচ্ছে কি? স্থির প্রান্ত বিন্দু, আর বি হচ্ছে বা সীমাহীন পথে চলমান বিন্দু। এটাকে কখনো প্রান্ত বিন্দু বলা যাবে না। এটা হচ্ছে আমার প্রান্ত বিন্দু, এটা হচ্ছে প্রান্ত বিন্দু। রেখাংশের ক্ষেত্রে এ বি দুইটাই প্রান্ত বিন্দু, আর রেখার ক্ষেত্রে কোনো প্রান্ত বিন্দু। ঠিক আছে, এ পর্যন্ত সবার ক্লিয়ার? স্যার বলেন। স্যার প্রান্ত বিন্দুতে কি দাগ দেওয়া লাগবে? না, প্রান্ত বিন্দুটাতে দাগ দেওয়া লাগবে না। এই যে এখানে এতটুকু রেখে দিলে হবে, এখানে জাস্ট মার্ক করে দেওয়ার জন্য। বিন্দু দিলে দেখা যেত যে বোঝা যেত না, এটার কারণে একটু এভাবে দাগ টেনে দিছি। ঠিক আছে। কিন্তু রেখাংশ যখন আঁকবেন, এই যে রেখাংশ আঁকতে গেলে হচ্ছে এইভাবে আঁকবেন। আপনি যখন পরীক্ষায় রেখাংশ আঁকবেন, তখন এই যে এটা হচ্ছে রেখাংশ। পরীক্ষায় যখন রশ্মি আঁকবেন, এটা হচ্ছে রশ্মি। আর পরীক্ষায় যখন রেখা আঁকবেন, এই যে দুই পাশে দুইটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে তখন। এটা হচ্ছে রেখাংশ, এটা হচ্ছে রেখা, আর এটা হচ্ছে রশ্মি। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এবার আমরা রেখা রশ্মি রেখাংশ, আমি বলেছিলাম যে রেখা রশ্মি রেখাংশ, এখান থেকে একটা প্রশ্ন আসেই। তো তাদের তিনজনের একটা তুলনা দেওয়া হয়েছে। এই দেখেন, আমি এখানে সবার ফার্স্টে এখানে উপরে একটা রেখা আঁকি, এটা হচ্ছে রেখার চিত্র। দেন হচ্ছে একটা রশ্মি আঁকি, এটা হচ্ছে রশ্মির চিত্র। আর এই আরেকটা হচ্ছে রেখাংশ আঁকি, এটা হচ্ছে রেখাংশের চিত্র। তাহলে রেখার কি নেই? রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, এটা আমরা জানি। রশ্মিরও কি নেই? নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। কারণ কি, ওর তো এই মাথা চলতেছে চলতেছে, এটা তো শেষ হচ্ছে না, তাহলে এরও তো কি? দৈর্ঘ্যটা অনির্দিষ্ট। রেখাংশের দৈর্ঘ্যটা কি? নির্দিষ্ট। রেখাংশের দৈর্ঘ্যটা কি? নির্দিষ্ট। নির্দিষ্ট। রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রশ্মির এই যে একটা প্রান্ত বিন্দু আছে, আর রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? এই যে দুইটা। রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? দুইটা। মাত্রা একটি, একটি, একটি। মাত্রা কি? এখন মাত্রা কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। কোন একটা বস্তু, কোন একটা বস্তু বা যে কোনো কিছুকে আমি যত দিক থেকে পরিমাপ করতে পারি। দেখুন আপনার রুমটাকে আপনি কত দিক থেকে পরিমাপ করতে পারবেন, চিন্তা করেন তো। 3 দিক থেকে। 3 দিক থেকে। একদিকে দৈর্ঘ্য পাবেন, একদিকে প্রস্থ পাবেন, আরেকদিকে উচ্চতা পাবেন। তাহলে এই যে 3 দিক থেকে আপনার রুমটাকে পরিমাপ করতে পারতেছেন, এটা কারণে আপনার রুমের মাত্রাটা হচ্ছে 3। ত্রিমাত্রিক, আমরা এটাকে বলি ত্রিমাত্রিক, বা ইংরেজিতে ইংরেজিতে এটাকে বলা ডাইমেনশন। ইংরেজিতে কি বলা হয়? ডাইমেনশন।
আমরা ওই যে 3D মুভির নাম শুনছি না, 3D মুভি। আপনি এখন আমাকে কিভাবে দেখতেছেন বলেন তো? আপনি এখন আমাকে কত ডাইমেনশনে দেখতেছেন? থ্রি 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, আর 3 ডাইমেনশন? 3 ডাইমেনশন। না, 2 ডাইমেনশন। কেউ চেষ্টা করেন তো আমার মাথার পিছনে কি আছে এটা দেখার জন্য, দেখতে পারবেন? না স্যার। দেখা যাবে? নো স্যার। আমি যতই এখন এই পাশ ওই পাশ করি না কেন, জুবাইরের পিছনে বা মাহমুদ, আপনাদের পিছনে কি আছে আমি এটা দেখতে পারবো না। আমাকে এখানে শুধুমাত্র একটা পৃষ্ঠা দেখাচ্ছে, একটা অংশ দেখা, যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ দেখতে পাচ্ছি, বেদ বা উচ্চতার অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। স্যার একটু আপনি যে হাত তুলেছেন, আপনাদের বলেছিলাম নামটা একটু চেঞ্জ করে নিতে, এখন তো বলতে হবে স্যামসাং। আপনি বলেন, কথা বলেন, শুনতে ভালো শোনা যাবে? একটু বলেন, হাত তুলেছেন যে, বলেন কি সমস্যা? ইফরাজ হাত তুলেছেন, বলেন। স্যার মাত্রা কি? স্যার মাত্রাই তো বুঝাচ্ছি আমি, মাত্রার কথাই তো বলতেছি, শুনেন। স্যার ইফরাজ, একটু হ্যাঁ বলবো, এখনো বুঝাই নাই তো, বাকি আছে এখনো, ওয়েট করেন, আসতেছি, মাত্রার কাছে আসতেছি। ইফরাজ, আপনার কি প্রবলেম? ওকে স্যার। আচ্ছা, আমরা মাত্রাতে ছিলাম। মাত্রার কথাটা হচ্ছে, আমি বলেছি যে কোনো একটা বস্তুকে আমরা যত দিক থেকে পরিমাপ করতে পারবো। এখন আপনাকে একটা সুতা দিলাম, আপনি একটা সুতার কি পরিমাপ করতে পারবেন বলেন তো? একটা শুধু সুতা দিলে দৈর্ঘ্য। আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, তার প্রস্থ উচ্চতা এগুলো পরিমাপ করতে পারবো? পারবো না। তাহলে এই সুতাটার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, মানে এটার মাত্রা একটা, এটার মাত্রা কয়টা? একটা। এটার মাত্রা কয়টা? কারণ এর শুধুমাত্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারতেছি। তাহলে এই যে রেখা, রশ্মি, রেখাংশ, এদের আমরা কি পরিমাপ করতে পারি? শুধু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, প্রস্থ উচ্চতা কোনো কিছু কি পরিমাপ করতে পারি? তো এই না। এদের যে শুধুমাত্র দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, তাই এদের মাত্রা একটি। এখন দেখেন তো, আমি এখানে একটা আহ চতুর্ভুজ আঁকছি, এই যে দেখেন একটা চতুর্ভুজ আঁকছি। এখন এই চতুর্ভুজের আমরা কি কি পরিমাপ করতে পারি বলেন তো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই উচ্চতা কোথা থেকে আসছে সরি, দৈর্ঘ্য আর প্রস্থ। এখানে স্যার আমরা এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, উচ্চতা। আবার এদিকে প্রস্থ পরিমাপ করতে পারি। তাহলে এই যে দুই দিক থেকে পরিমাপ করতে পারতেছি, তাহলে এর মাত্রা কয়টা? দুইটা। এর মাত্রা কয়টা? দুইটা। দুইটা। আর যে জিনিস আমরা 3 দিক থেকে পরিমাপ করতে পারি, যেমন আপনার হাতের কাছে যে বইটা আছে, বইটার কথা আমি কি বলছিলাম, ও দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার এই যে উচ্চতা। উচ্চতা আছে, 3 দিক থেকে পরিমাপ করতে পারছি, তাহলে এটা ত্রিমাত্রিক। এটা হচ্ছে কি? ত্রিমাত্রিক। বইয়ের পৃষ্ঠাটা হচ্ছে কি? বইয়ের পৃষ্ঠাটা হচ্ছে দ্বিমাত্রিক। ওর মাত্রা কয়টা? ওর মাত্রা দুইটা, ওর শুধুমাত্র দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। আর যখন এই যে সুতার কথা বললাম, দড়ির কথা বললাম, বা এই যে রেখা, রশ্মি, রেখাংশের কথা বললাম, এদের শুধুমাত্র দৈর্ঘ্য পরিমাপ করা যায়, তাই এদের মাত্রা কয়টি? একটি। একটি। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। তো 2D মুভি, এই যে আপনি আমাকে ভিডিওতে যে দেখতেছেন, আপনি আমাকে দেখতেছেন দ্বিমাত্রিক ভাবে, আপনি শুধু আমার দৈর্ঘ্য এবং প্রস্থটা দেখতেছেন, উচ্চতাটা দেখতে পাচ্ছেন না, উচ্চতাটা দেখতে পাচ্ছেন না। পিছনে কি আছে সেটা আপনি কোনোভাবেই ঘুরায় পেঁচায় যতই দেখেন না কেন দেখতে পারবেন। কিন্তু 3D মুভিতে কি করা হয়, একটা চশমা পরে, একটা গ্লাস পরে, গ্লাস পরার পর ডাইনোসর আপনার মুখের সামনে চলে আসবে, তখন আপনি ডাইনোসরের সামনে পিছনে কি আছে সবকিছু দেখতে পারবেন। এটা হচ্ছে 3D, ওইটা হচ্ছে কি? 3D মুভি। ঠিক আছে? যেখানে আপনি শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ না, এখন যেমন আপনি দৈর্ঘ্য প্রস্থ দেখতে পাচ্ছেন, আমিও আপনার দৈর্ঘ্য প্রস্থ বরাবরই দেখতে পারতেছি। তখন আমরা কি দেখতে পারতাম? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও দেখতে পারতাম। আমার পিছনে কি আছে আপনি চাইলে ঘুরে দেখতে পারতেন যে পিছনে কি আছে। ঠিক আছে? তখন সেটা হয়ে যাবে কি? ত্রিমাত্রিক। 3টা মাত্রা। সেখানে মাত্রা হয়ে যাবে কয়টা? 3টা, দৈর্ঘ্য, প্রস্থ স্যার এবং মাত্রা কি সবসময় উচ্চতা। তিনটাই ক্লিয়ার? হয়? জুবায়ের বলেন। স্যার মাত্রা কি সবসময় তিনটাই হয়? কেন মাত্রা 3টাই হবে? আমি তো বললাম না, বিন্দুর মাত্রা কয়টি বলো তো? একটি। বিন্দুর মাত্রা 0টি। বিন্দুর মাত্রা কি? বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনো কিছু কি আছে? নো কোনো স্যার। কিছু পরিমাপ করা যায়? তো বিন্দুর কোনো মাত্রা নেই, বিন্দুর কোনো কি নেই? মাত্রা মাত্রা নেই। নেই। না আবার স্যার, মানে রেখা বলতে দেখো, চাইছি মাত্রা চারটি হইতে পারে না, চারটি পাঁচটি হইতে পারে না? না ওইরকম আপাতত আমরা ধরবো না, এগুলো অনেক কমপ্লেক্স ইস্যু, ওইগুলোতে আমরা যাব না। বলা হয় 5th ডাইমেনশন, 6th ডাইমেনশন, অনেক ধরনের ডাইমেনশন আছে, এগুলো বৈজ্ঞানিক ভাবে। আমরা প্র্যাকটিক্যালি বর্তমানে আমরা 3টা ডাইমেনশন দেখতে পারি। ঠিক আছে? দৈর্ঘ্য পরিমাপ, পরিমাপের ক্ষেত্রে আমরা ডাইমেনশন কয়টা দেখতে পারি? এটা 3টা দেখতে পারি। এখন বাস্তব জীবনে অনেক সময় কি করা হয়, সময়টাকে একটা ডাইমেনশন হিসেবে ধরা হয়। ফোর্থ তারপর হচ্ছে কি, ডাইমেনশন বলে।
হ্যাঁ, তো তখন ফোর্থ ডাইমেনশন আসবে, ফিফথ ডাইমেনশন, অনেক ধরনের আছে ফিজিক্স এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। আপাতত আমরা ওইদিকে যাব না, ঠিক আছে। আপাতত আমরা পরিমাপ, জ্যামিতির ক্ষেত্রে আমরা কয়টা মাত্রা দেখতে পাই? সর্বোচ্চ আপাতত আমরা 3টা মাত্রাই দেখতে পাই। ঠিক আছে, মঈনুদ্দিন হাত তুলেছেন, বলেন। স্যার আমিও এটাই জিজ্ঞেস করতে গেছিলাম যে 3টা মাত্রার চেয়ে বেশি মাত্রা হয় কিনা। আচ্ছা ঠিক আছে, ওই দুই বন্ধুর মাথায় একই জিনিস ঘুরতেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে। রেখা, রেখাংশ, রশ্মি সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। এবার হচ্ছে সমবিন্দু রেখা আর সমরেখা বিন্দু, এই দুইটা পরীক্ষা আসলে অনেকে ভুল করে। প্রথমে আমি এটা একটু ভেঙে বলি, সমবিন্দু, সম মানে কি? সমান। সম মানে হচ্ছে একই, সম মানে হচ্ছে কি? কই ঠিক আছে, একই। সমবিন্দু মানে একই বিন্দু, একই বিন্দুতে রেখা, একই বিন্দুতে রেখা। তাহলে একই বিন্দুতে যে যতগুলো রেখা থাকবে, এই যে দেখো, যদি দুইটির অধিক রেখা, এই যে দেখো কি বলছে, যদি দুইটির অধিক রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে, এই যে একই বিন্দু আসছে, একই বিন্দু, একই বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে রেখাগুলোকে উক্ত বিন্দুর সমবিন্দু বলা হয়। এই যে দেখেন, আমি এখানে যদি কি করি, দুইয়ের বেশি রেখা, দুইটার বেশি হইতে হবে, দুইটা হইলে হচ্ছে পরস্পর ছেদি রেখা বলা হয়। দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে সেটাকে আমরা বলি পরস্পর ছেদি রেখা। আর দুইটার বেশি যদি রেখা একটা বিন্দু দিয়ে, যে দেখো ও বিন্দু দিয়ে 3টা রেখা গেছে, এই 3টা যদি অতিক্রম করে, তবে এই রেখাগুলোকে বলবো ও বিন্দুর সমবিন্দু, ও বিন্দুর সমবিন্দু রেখা। এই এ বি, তারপর হচ্ছে কি এম এন পি কিউ, এরা হচ্ছে ও বিন্দুর সমবিন্দু রেখা। ব্যাপারটা ক্লিয়ার? তো সমবিন্দু রেখা মানে কি? একই বিন্দুতে রেখা, একটা বিন্দু দিয়ে যেই রেখাগুলো যাবে, অনেকে এই সমবিন্দু আর সমরেখা বিন্দু, সমরেখা মানে কি, এই যে দেখো সমরেখা মানে কি, একই রেখায় বিন্দু, সমরেখা বিন্দু মানে কি একই, একই রেখায় বিন্দু মানে কি, রেখা এখানে কয়টা থাকবে? সমরেখা মানে কি, সমরেখা মানে কি রেখা কয়টা থাকবে সেখানে? একটা থাকবে। সমরেখা মানে কি রেখা কয়টা থাকবে? একটা থাকবে, সেখানে অনেকগুলো বিন্দু থাকবে, তখন এই বিন্দুগুলোকে আমরা সমরেখা বিন্দু বলবো। আর সমবিন্দু রেখা মানে কি, একই বিন্দুতে রেখা, মানে বিন্দু একটা থাকবে, রেখা অনেকগুলো থাকবে, তখন ওই রেখাগুলোকে আমরা কি বলবো? সমবিন্দু রেখা বলবো। পরীক্ষায় অনেকে এটা প্যাচ লাগায় ফেলে, পরীক্ষায় অনেকেই এটাকে প্যাচ লাগায় ফেলে, সমবিন্দু বললে সমরেখাটা লিখে দেয়, সমরেখাটা বললে সমবিন্দুটা লিখে দেয়। তোমার শব্দের মধ্যে উত্তরটা দেওয়া আছে, শব্দের মধ্যেই উত্তরটা দেওয়া আছে। সমবিন্দু রেখা মানে কি, সম মানে একই, মানে একই বিন্দুতে যে রেখা, মানে বিন্দু থাকবে একটা, রেখা থাকবে অনেকগুলা। আর সমরেখা বিন্দু, একই রেখায় বিন্দু, মানে রেখা থাকবে একটা, বিন্দু থাকবে অনেকগুলো, যে সব বিন্দু একই সরলরেখা অবস্থান করে তাদের সমরেখা বিন্দু বলে। আর যেই দুইয়ের অধিক রেখা যদি একই বিন্দু দিয়ে যায়, তখন তাদেরকে বলা হয় সমবিন্দু। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? এই দুইটা ভুল করা যাবে না, পরীক্ষার সংজ্ঞা আসলে এই দুইটার থেকে যে কোনো একটা আসে বা শূন্যস্থান পূরণে আসে। ঠিক আছে, যেগুলো বলতেছি এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এগুলোই ঘুরে ঘুরে পরীক্ষায় আসবে, এগুলোই ঘুরে ঘুরে আসবে। তাহলে ক্লিয়ার করে দিচ্ছি, দুইটা পয়েন্ট মনে রাখবেন, সমবিন্দু মানে একই বিন্দুতে রেখা, মানে বিন্দু একটা, রেখা অনেকগুলো, দুইটার বেশি। আর সমরেখা বিন্দু মানে হচ্ছে একই রেখায় বিন্দু, রেখা একটা, বিন্দু অনেকগুলো। ক্লিয়ার? ইফরাজ হাত তুলেছেন, বলেন। আচ্ছা, এরপর হচ্ছে যে তল, তল সম্পর্কে অলরেডি কিন্তু বলে ফেলছি, যে কয়েকটা রেখা মিলে কি তৈরি হয়? তল তৈরি হয়। এই যে দেখো, এই চতুর্ভুজটা কিভাবে তৈরি হয়েছে, তোমরা একটু দেখো চতুর্ভুজটা কিভাবে তৈরি হয়েছে। এই যে এখানে একটা রেখা, ঠিক আছে, তার নিচে আরেকটা রেখা বসছে, তার নিচে আরেকটা রেখা বসছে, তার নিচে আরেকটা রেখা বসছে, এভাবে করে করে রেখা বসে বসে এখানে কি তৈরি করছে? এই যে চতুর্ভুজটাকে তৈরি করছে, এটা হচ্ছে তল। রেখা তৈরি হয়েছে কিসের থেকে? রেখা তৈরি হয়েছে কিসের থেকে? বিন্দু থেকে। তার মানে তল, তলেরও ক্ষুদ্রতম একক কি? তলেরও ক্ষুদ্রতম একক ওই বিন্দুই, তলেরও ক্ষুদ্রতম একক কি? ওই বিন্দুই। বিন্দু। আমরা টিভি দেখছি, টিভিতে নর্মালি হচ্ছে ডিশ না থাকলে একটা ঝিরঝির করে না, ঝিরঝির করে দেখছেন? বিন্দু 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 থাকে অনেকগুলো।
নর্মালি কিন্তু টিভিতে দেখে হচ্ছে এই বিন্দুগুলোর মধ্যে যখন রং আসে তখন আমরা রঙিন টেলিভিশনে দেখি যে ওইখানে দেখা যায় রং এসে এসে ডট গুলোতে রং দিয়ে ফিল আপ হয়ে হয়ে তখন আমরা ছবিতে, যেমন আপনি আমাকে এখন দেখতেছেন, ঠিক আছে, আপনি আমাকে এখন যে দেখতেছেন এগুলো হচ্ছে অনেকগুলো বিন্দু, বিন্দু একত্রিত হয়ে গিয়ে আপনার মোবাইলের মধ্যে বা আপনার কম্পিউটারের মধ্যে ওই পিক্সেল গুলো রং, এক একটা বিন্দু এক একটা রং দেখায় দেখে পুরো আমার প্রতিকৃতিটা সে তৈরি করছে। ব্যাপারটা বুঝাতে পারছি আমি? এগুলোকে পিক্সেল বলে। তো এখানে এই যে পুরা আপনার ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনের মধ্যে এরকম হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এরকম কি আছে, ছোট ছোট বিন্দু আছে, যে বিন্দুগুলোর এক একটা রং এক এক রকম হওয়ার কারণে আপনি স্ক্রিনের মধ্যেই পুরাটা দেখতেছেন। ব্যাপারটা বুঝাতে পারছি? যখন স্ক্রিন নষ্ট হয়ে যায় তখন এই বিন্দুগুলো কি করে না, আর কালি দিতে পারে না, বা এই বিন্দুগুলো আর কি করতে পারে না, রং প্রকাশ হয় না, তখন স্ক্রিনটা নষ্ট হয়ে যায়, তখন আপনি কালো দেখেন যে আর ওইখানে কোনো ধরনের কোনো রং আসে না। আর মাঝে মধ্যে যদি হাত থেকে পড়ে যায়, মোবাইলটা উল্টায় পড়ে আছে, উল্টাইলে দেখবেন যে রেখা 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 পড়ে গেছে, আপনার মোবাইলের স্ক্রিন নাই, নষ্ট। তখন কি হয়ে গেছে, ওই লাইনের যে পিক্সেল গুলো আছে, যে বাতিগুলো জ্বলতো বা যে বিন্দুগুলো ছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে, তখন এটাকে চেঞ্জ করা ছাড়া অন্য কোনো উপায়, ঠিক আছে। তো যাই হোক, ওইগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্সের ব্যাপার, আমি খুব সহজ ভাষায় বুঝেছি, এগুলো আসলে আরেকটু সুন্দরভাবে বলা যায়, আমি যতটুকু সহজভাবে আপনাদের বোঝার জন্য বলছি আর কি। তো এখানে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা কি, এটা একটা তল, ত্রিভুজ এটা একটা তল, বৃত্ত এটা একটা, বলতেছি কারণ এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা যায়। এর কি করা যায়, এই যে এদিকে হচ্ছে দৈর্ঘ্য, এদিকে হচ্ছে প্রস্থ। ত্রিভুজের হচ্ছে কি, এদিকে হচ্ছে ভূমি, এদিকে হচ্ছে উচ্চতা, দুই দিকে পরিমাপ করা যায়। বৃত্তের ক্ষেত্রে কি, এই যে এদিকে হচ্ছে দৈর্ঘ্য, এদিকে হচ্ছে কি প্রস্থ, এইভাবে করে দুই দিক থেকে এদেরকে পরিমাপ করা যায়। এই দুই দিক থেকে পরিমাপ করা যায়, এদেরকে কি বলা হয়, তল বলা হয়, যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। যে কতগুলো রেখা মিলে হয় তল, তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই। এই যে বেধ আর উচ্চতা সেম জিনিস, ঠিক আছে। তাহলে দেখেন এর কি থাকবে, মেনলি হচ্ছে এই যেমন ত্রিভুজ, ত্রিভুজের কি আছে, এদিকে ভূমির একটা দৈর্ঘ্য আছে, এদিকে একটা উচ্চতা আছে, মানে এর দৈর্ঘ্য এবং উচ্চতা আছে কিন্তু এর আর প্রস্থ নাই। বা এটাকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ ধরতে পারি, এটা দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ আছে, দুই দিক থেকে পরিমাপ করা যায়। সর্বোচ্চ কত দিক থেকে পরিমাপ করা যায় তলকে, দুই দিক থেকে পরিমাপ করা যায়। এটার কারণে বলা হয় তলের মাত্রা কয়টি, বলেন তলের মাত্রা কয়টি? দুইটি। হ্যাঁ, তলের মাত্রা দুইটি, ঠিক আছে, তলের মাত্রা দুইটি। কি কি, এটা দৈর্ঘ্য প্রস্থ হইতে পারে, দৈর্ঘ্য উচ্চতা হইতে পারে, দৈর্ঘ্য বেধ হইতে পারে, যে কোনো কিছু, বাট তার মাত্রা কয়টা, দুইটা, এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। ইফরাজ হাত তুলেছেন, তো বারবার হাত তুলতেছেন কিন্তু কিছু বলতেছেন না, কারণ কি? আচ্ছা, তাহলে তলের অংশটা সবার ক্লিয়ার হয়েছে যে তল কি, তল হচ্ছে যে কতগুলো রেখা মিলিত হয়ে হয় তল, এবং তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু বেধ বা উচ্চতা নেই, ঠিক স্যার, আছে। বলেন। স্যার আপনি বলছেন তলের হচ্ছে বেধ বা উচ্চতা নাই, কিন্তু ত্রিভুজের তো উচ্চতা আছে। এই যে বললাম, আপনি যে কোনো দুইটা ধরেন, এক হয় দৈর্ঘ্য আছে উচ্চতা আছে কিন্তু প্রস্থ বা বেধ নাই, অথবা দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা বা বেধ নাই, অথবা দৈর্ঘ্য আছে বেধ আছে উচ্চতা বা প্রস্থ নাই। আলটিমেটলি এখন ত্রিভুজটার এটাকে আপনি দৈর্ঘ্য, এটাকে আপনি প্রস্থ তো ধরতে পারেন, ব্যাপারটা সেমই। আমরা দৈর্ঘ্য এবং উচ্চতা ধরতেছি, তাহলে প্রস্থ কই, প্রস্থ কি আর আছে, নাই। দৈর্ঘ্য আর উচ্চতা মানে যে কোনো দুই দিক থেকে তুমি তাকে পরিমাপ করতে পারো। তা আমরা নর্মালি দৈর্ঘ্য এবং প্রস্থটাকেই ধরি, উচ্চতা বা বেধ নাই। তো ওই বললাম যে দেখার উপর নির্ভর করতেছে আপনি কোন ছবিটাকে, আমি কিন্তু শুরুতেই বলছি আমরা জ্যামিতিক চিত্র যেভাবে দেখতেছি দেখার উপর নির্ভর করবে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা উচ্চতা। তো এটা কখনো ফিক্স কোনো কিছু না। তো ত্রিভুজের ক্ষেত্রে আপনি দেখেন তো আপনি কয় দিক থেকে পরিমাপ করতে পারেন, দুই দিক থেকে, এদিক থেকে একটা এদিক থেকে একটা, দুই দিক থেকে পরিমাপ করা যায়, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা। তাহলে দুই দিক থেকে যেহেতু পরিমাপ করা যায় তাহলে তার মাত্রা কয়টা, তার মাত্রা কয়টা, দুইটা। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস Yes, স্যার। আর sir. তলের, তলের সংজ্ঞাটা মেইনলি দেওয়া হয়েছে চতুর্ভুজ বা আয়ত এগুলোর কথা চিন্তা করে, ঠিক আছে। আচ্ছা গেল। এরপর হচ্ছে তল দুই প্রকার, তল দুই প্রকার, একটা হচ্ছে সমতল যেটা সমান, আর আরেকটা হচ্ছে অসমতল বা বক্রতল, যে তলের উপরিভাগ উঁচু নিচু বা অসমান, যেমন ফুটবল, পৃথিবী, আপনার মাথা, এগুলো হচ্ছে কি অসমতল, এগুলো হচ্ছে কি অসমতল বা বক্রতল। আর আপনার যে বই আছে, বইয়ের উপরের তল, ইটের উপরের তল, আপনার রুম বা যে কোনো একটা বক্স, এটার যে তলগুলো সমান সমান থাকলে এগুলো হচ্ছে কি সমতল, এগুলো হচ্ছে কি সমতল। এটাও খুব কম ইম্পর্টেন্ট, মানে একদম খুব লেস ইম্পর্টেন্ট, না পড়লেও চলে, জাস্ট জানার জন্য আর কি, যে সমতল আর অসমতল কি, ঠিক আছে।
বন্ধু ক্লিয়ার হয়েছে সবার? স্যার আচ্ছা, নেক্সট এগুলোতে সমালোচনা করি। ঘনবস্তু। ঘনবস্তু হচ্ছে যে এই যে একটু আগে যেটা বললাম, যে আপনি আমাকে যখন তিনটা মাত্রায় দেখতে পারবেন, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তিনটেই যার থাকবে তাকে বলা হবে ঘনবস্তু। কতগুলো তল মিলে হয় ঘনবস্তু? এই যে বইটা একটা ঘনবস্তু, এই বইয়ের মধ্যে কি আছে, অনেকগুলো পৃষ্ঠা আছে, যে পৃষ্ঠাগুলোকে আমরা তল বলতেছি। এই অনেকগুলো তল পর 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 বসে এই ঘনবস্তুটাকে তৈরি করছে, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাহলে যে সকল বস্তু বা পদার্থ স্থান বা জায়গা দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাকে কি বলা হয়? ঘনবস্তু বলা হয়। তাকে কি বলা হয়? ঘনবস্তু বলা হয়। এই ঘনবস্তু জায়গা দখল করে বলেই আমরা ঘনবস্তুর ক্ষেত্রে কি নির্ণয় করি? আয়তন নির্ণয় করি। আয়তন মানে কি? একটা বস্তু কতটুকু জায়গা দখল করে আছে। চতুর্ভুজের কোনোদিন আয়তন বের করতে দেখছেন? যে চতুর্ভুজের আয়তন বের করো, আয়তের আয়তন বের করো, কোনোদিন বলছে আপনাকে? দ্বিমাত্রিক বস্তু তারা জায়গা দখল করে না, তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে আহ একটা ক্ষেত্রফল জায়গা নিয়ে রাখে, ঠিক আছে, তাদের ক্ষেত্রফল থাকে, তাদের আয়তন থাকে, ক্ষেত্রফল থাকে। তাহলে ঘনবস্তুর কি থাকে? ঘনবস্তু একটা জায়গা দখল করে, স্থান বা জায়গা দখল করে থাকে এবং এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তাহলে ঘনবস্তুর মাত্রা কয়টা বলেন তো? তিনটা। হ্যাঁ, তাহলে ঘনবস্তুর মাত্রা তিনটি। ঘনবস্তুর মাত্রা কয়টি? তিনটি। তিনটা কি কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তা হাত তুলেছেন, বলেন। ম্যাক্সিমাম ক্যামেরা অফ করে রেখেছেন। এই ক্যামেরা অফ করে রাখলে আমি বলছি ক্লাস থেকে বের করে দিব। এখান থেকে ক্লাস থেকে বের করে দেওয়ার অপশন আছে, এটা জানেন? আর ঢুকতে পারবেন না আজকে। ওইখানে ক্লাসরুমে অনেকবার বলা লাগে ক্লাস থেকে বের হয়ে যান, এখানে বলাও লাগবে না, একটা বাটনে চাপ দিব, ক্লিক করব, আপনি ক্লাসের বাইরে। ঠিক আছে? তো এখানে আরো সহজ। এই ক্লাসে ক্যামেরা অন করবেন, ঠিক আছে, অন করে বসবেন যাতে সবার চেহারা দেখতে পারি, ঠিক আছে? স্যার তাহলে ক্লাস নিয়ে ভালো লাগবে। বলেন জারিফ, বলেন। আনমিউট করে বলো, কথা শুনতেছি না। হ্যাঁ বলেন। স্যার স্যার যেটা শুধু জায়গা দখল করে ওটাই কি ঘনবস্তু হবে? তাহলে কি বিন্দু ঘনবস্তু হবে? বিন্দু তো শুধু জায়গা দখল করে না। বিন্দু তো জায়গা দখল করে না স্যার। বিন্দু জায়গা দখল করে না, রেখা জায়গা দখল করে না, তল, তলও জায়গা দখল করে না। তল কি করে? কোন একটা পৃষ্ঠের মধ্যে লেগে থাকে, সে সে জায়গা দখল করে না। যখনই তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আসবে তখন সে জায়গা দখল করবে। বুঝতে পারছি? স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এটা গেল ঘনবস্তু পর্যন্ত গেল। একটি আয়তাকার ঘনবস্তু 6টি তল থাকে। আয়তাকার ঘনবস্তু কি? আপনার রুমটাই হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এখন এই রুমের দেখেন তো তল কয়টা আছে? মাথার উপরে একটা আছে, পায়ের নিচে একটা আছে, দুইটা, ডানে একটা আছে, বামে একটা আছে, দুইটা, সামনে একটা আছে, পিছনে একটা আছে, মোট কয় দিকে আছে? মোট 6 দিকে 6টা তল আছে। তাহলে একটা আয়তাকার ঘনবস্তুর তল থাকে কয়টা? 6টা। আয়তাকার ঘনবস্তুর তল থাকে 6টা। কারণ অনেকে বলতেন স্যার তাহলে অন্য ঘনবস্তু কি আছে? হ্যাঁ, গোলাকার ঘনবস্তু, যেমন ফুটবল, একটা গোলাকার ঘনবস্তু, ওর তল একটা। ওর তল কয়টা? একটা। ফুটবলের তল কয়টা? একটা। আবার আমরা পিরামিড দেখছি না? পিরামিড দেখছি আমরা? পিরামিড, পিরামিডের তল থাকে 5টা। পিরামিডের তল থাকে 5টা, এদিক থেকে একটা থাকে, এদিক থেকে একটা থাকে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা। ওই উপরের মাথার উপরের এটা একটা বিন্দু থাকে, ওইখানে কোনো তল থাকে না, নিচে আর একটা তল থাকে। তাহলে পিরামিডের তল থাকে কয়টা? 5টা। তাহলে পিরামিড শেপের তল 5টা থাকতে পারে, আবার কোনো জায়গায় 3টাও থাকে, সরি 4টাও থাকে। আবার আপনি চিন্তা করে দেখেন যে হচ্ছে যে এই যে আহ স্যার গোলকের কথা যেটা বললাম। পিরামিডের তল পাঁচটা কেমন একটু দেখাবেন? পিরামিডের তল 5টা কিভাবে? তুমি তোমার রুমের কথা চিন্তা করো। পিরামিড কি হয়, ধরো এই পাশে একটা কি থাকে, ত্রিভুজ থাকে, ঠিক আছে, এদিক থেকে গিয়ে একটা ত্রিভুজ থাকে, এদিক থেকে একটা ত্রিভুজ থাকে, এই চারপাশ থেকে 4টা ত্রিভুজ গিয়ে একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। আর নিচে একটা তল থাকে, নিচে একটা কি থাকে, চতুর্ভুজাকৃতি। এই যে যেমন আমি যদি আপনাকে এঁকে দেখাই, আপনাকে যদি আমি পিরামিড এঁকে দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে পিরামিড, এই। আর হচ্ছে যে আরেকটা রং দেই, আরেকটা রং দিয়ে অন্যটা দেই। এবার এখান থেকে হচ্ছে ধরেন এই, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এখান থেকে এই বরাবর, দেখছেন পিরামিড হয়েছে?
হয়েছে পিরামিড? এখানে কি দেখেন, এখানে হচ্ছে যে এই যে দেখেন এটা একটা তল, এই যে এই পাশে এই ডান পাশে এটা একটা তল, অন্য কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এখানে যে মার্ক করতেছি না, এটা একটা তল, এটা একটা কি তল, এটা হচ্ছে ডান পাশের তল। একইভাবে বাম পাশে একটা তল আছে, সামনে একটা তল আছে, পিছনে একটা তল আছে, তাহলে চারদিকে মোট চারটা তল আছে। আর নিচে এই যে আর একটা নিচে চতুর্ভুজাকৃতির তল আছে, মোট কয়টা তল হয়েছে? পাঁচটা তল পাঁচটা। আছে। পাঁচটা তো। পাঁচটা তল আছে, ঠিক আছে। তো এই পিরামিডের তল আছে পাঁচটা। আবার এই যে কিউব, এর তল আছে ছয়টা, ইটের তল আছে ছয়টা, এই ঘনবস্তু এই বক্সের তল আছে ছয়টা, বইয়ের তল আছে ছয়টা। আবার আপনি যদি একটা গোলাকার বস্তু ধরেন, একটা বল, ফুটবল, ওর তল আছে কয়টা? ওর তল কয়টা? একটা। স্যার একটা। ক্লিয়ার? তো সব ধরনের ঘনবস্তুর যে তল ছয়টা থাকবে তা না, মাথায় রাখবেন আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু মানে কি? এই যে দেখেন এই পাশে একটা আয়ত, এই পাশে একটা আয়ত, আপনার রুমের দেখেন ছয়টা দেয়াল ছয়টা আয়ত। আপনার আয়তাকার যখন ঘনবস্তু থাকবে তখন কি হবে? তখন তার তল হবে কয়টা? ছয়টা। আয়তাকার ঘনবস্তুর তল ছয়টা, এটা একটু মাথায় রেখে। ক্লিয়ার? নিশ্চয়ই। আচ্ছা ইয়েস ঠিক স্যার। আছে। এবার আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যখন সমান হবে তখন তাকে ঘনক বলা হবে। আমরা রুবিক্স কিউব মিলাইছি না? দেখছেন রুবিক্স কিউব দেখছেন? ওই রুবিক্স কিউবে দেখছেন যে সব দিক সমান, সব দিকে সমান, এদিকেও তিনটা, এদিকেও তিনটা, এদিকেও তিনটা, এদিকেও তিনটা, সব দিকে তিনটা তিনটা করে, মানে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। এরকম দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যখন সমান হবে তখন সেটাকে বলা হবে কি? ঘনক। তখন সেটাকে কি বলা হবে? ঘনক বলা হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। মাত্রা কি? এই যে তখন একজন প্রশ্ন করছিলেন মাত্রা কি, একটি বস্তুর যতগুলো পরিমাপক দিক থাকে তাকে তার মাত্রা বলে। এবং এখানে একটা লিখে দেওয়া ছিল, রেখা, তল, বিন্দু ও ঘনবস্তুর মাত্রা কি কি? রেখার মাত্রা একটি, দৈর্ঘ্য। তলের মাত্রা দুইটি, দৈর্ঘ্য ও প্রস্থ। ঘনবস্তুর মাত্রা তিনটি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর বিন্দুর কোনো মাত্রা নেই। এটা নেই। অবশ্যই লিখে ফেলবেন, এখান থেকে যে কোনো পয়েন্ট থেকে আপনার প্রশ্ন আসতে পারে। এই যে এখানের এখানের যে কোনো পয়েন্ট থেকে আপনার প্রশ্ন আসতে পারে, এটা একটু সবাই খাতায় লিখে ফেলেন। মাত্রার অংশটা সবাই একটু খাতায় লিখে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি জিনিস শিখলাম? প্রথমে জ্যামিতি সম্পর্কে শিখছি। জ্যামিতির পরে আমরা হচ্ছে যে আহ রেখা সম্পর্কে শিখছি। রেখার পরে রেখার প্রকারভেদ শিখছি। তারপর হচ্ছে রশ্মি এবং রেখাংশ সম্পর্কে শিখছি। রশ্মি এবং রেখাংশ সম্পর্কে শিখছি। রশ্মি এবং রেখাংশের পরে আমরা শিখেছি কি, যে রশ্মি এবং রেখাংশ এই তিনটার মধ্যে যে তুলনা সেটা দেখেছি। তারপর আমরা তল দেখেছি, সরি সমবিন্দু রেখা সমরেখা বিন্দু দেখেছি, দুইটা জিনিস দেখেছি। তল দেখেছি, ঘনবস্তু দেখেছি, ঘনক দেখেছি, মাত্রা দেখেছি। টোটাল কয়েকটা জিনিস আমার দেখা গেছে। স্যার এখানে হাত তুলে রেখেছেন, কিছু বলবেন? তাহলে আমরা মোটামুটি ভাবে যা যা জিনিস দেখেছি আজকে, এই জিনিসগুলো হচ্ছে আজকের ক্লাসের আমাদের এই পঙ্ক্তি পড়া থাকবে। আমরা জ্যামিতির উপর আরেকটা ক্লাস করব। এখানে আমরা ম্যাক্সিমাম হচ্ছে রেখা সম্পর্কিত পড়াগুলো পড়েছি, রেখা নিয়ে, ঠিক আছে। এর পরের ক্লাসে আমাদের কি কি থাকবে? এর পরের ক্লাসে আমাদের কোণ থাকবে, কোণের প্রকারভেদ থাকবে, ত্রিভুজ থাকবে এবং চতুর্ভুজ থাকবে, সাথে বৃত্ত। আরেকটা ক্লাস নিব আমরা 1 ঘন্টা। আরেকটা ক্লাসও হবে না, আসলে আরো 2টা ক্লাস লাগবে। 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে মোট 3টা ক্লাসে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। একটা ক্লাস বেশি সময় নিব না, কারণ এটা রেকর্ডিং দেখতেও পরে বিরক্তিকর লাগে। 1 ঘন্টা করেই ক্লাস নিব। সো আজকে আমরা কোন পর্যন্ত পড়েছি? আজকে আমরা যা যা পড়েছি একটু যদি আমরা রিভিউ দিই, অনেকগুলো স্লাইডই পড়েছি। প্রথমত হচ্ছে জ্যামিতি, জ্যামিতি সম্পর্কে পড়েছি। যে জ্যামিতির এখানে কি গ্রিক শব্দ, এর অর্থ ভূমি, জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, এই জিনিসগুলো পড়েছি। জ্যামিতি শব্দ সম্পর্কে কয়েকটা তথ্য পড়েছি। জ্যামিতির জনক কি? ইউক্লিড। জ্যামিতির ব্যবহার তেমন বেশি ব্যবহার নাই এখানে।
লিখা নাই আর কি, বাট এর ব্যবহার আরো অনেক জায়গায় আছে। জ্যামিতির জন্য কি ইউক্লিড এখানে তার যে দা এলিমেন্ট খণ্ডে বিভক্ত, এটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। জ্যামিতির শুরু কিসের থেকে, বিন্দু থেকে, এগুলো থেকে প্রচুর পরিমাণে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ আসবে। জ্যামিতি থেকে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা প্রচুর পরিমাণে আসে। 10 মার্ক এখানেই আসে ক্যাডেট ভর্তি পরীক্ষায়। 100 মার্কের মধ্যে দেখা যায় 10 মার্কই আসে কিসে, এই যে বিন্দু। শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা। এরপর আসে কোণের মান নির্ণয়। এই বেসিক জিনিসগুলো আপনি না জানলে কোণের মান নির্ণয় করতে পারবেন না। তো জ্যামিতির অংশটা সবার কাছে মনে হয় যে স্যার গুরুত্বপূর্ণ না তেমন একটা এই জিনিসগুলো, বাট এই জিনিসগুলো আপনি ভালো মতো না বুঝলে আপনি কিন্তু পরে গিয়ে আটকাবেন। তারপর জ্যামিতি শুরুর পর হচ্ছে রেখা সম্পর্কে পড়েছি। রেখার দৈর্ঘ্য অসীম বা অনির্দিষ্ট। তারপর কি আছে, তার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তার মাত্রা একটা, ঠিক আছে, তার কোনো প্রান্তবিন্দু নাই, কয়েকটা ইনফরমেশন পড়েছি। রেখা দুই প্রকার পড়েছি, সরল রেখা বক্ররেখা, যেটা বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর পড়েছি রেখাংশ। রেখাংশের প্রান্তবিন্দু কয়টা, দুইটা। ওর দৈর্ঘ্যটা নির্দিষ্ট। রেখার মধ্যে দুইটা বিন্দুকে যদি আমরা নির্দিষ্ট করে দেই, তার মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে সেটাই হবে কি, রেখাংশ হবে। রশ্মি। রশ্মি হচ্ছে কি, একটা প্রান্তবিন্দু থাকবে স্থির আর একটা থাকবে চলমান, তাহলে রশ্মির প্রান্তবিন্দু কয়টা, একটা। ওর দৈর্ঘ্যটাও কি, অসীম। ওর মাত্রা কয়টা, একটা, কারণ শুধুমাত্র দৈর্ঘ্যটাই আমরা পরিমাপ করতে পারি, বা দৈর্ঘ্যটাই তার আছে, পরিমাপ তো করতে পারি না, দৈর্ঘ্যটাই তার আছে, প্রস্থ বা উচ্চতা নাই। তাহলে রশ্মিরও মাত্রা একটা, রেখাংশেরও মাত্রা একটা, রেখারও মাত্রা একটা। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রশ্মির প্রান্তবিন্দু একটা, আর রেখাংশের প্রান্তবিন্দু কয়টা, দুইটা। রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, কিন্তু রেখাংশের নির্দিষ্ট কি আছে, দৈর্ঘ্য আছে। সমবিন্দু রেখা, আমি বলছি একই বিন্দুতে রেখা, বিন্দু থাকবে একটা, রেখা থাকবে দুইয়ের থেকে বেশি, তখন সেটাকে বলবো সমবিন্দু রেখা। আর রেখা থাকবে একটা, সমরেখা বিন্দু, একই রেখায় বিন্দু, রেখা থাকবে একটা, ওই রেখার মধ্যে বিন্দু থাকবে অনেকগুলো, তখন ওই বিন্দুগুলোকে আমরা কি বলবো, সমরেখা বিন্দু বলবো। তল, যার দৈর্ঘ্য প্রস্থ আছে তাকে আমরা তল বলবো, তার বেধ বা উচ্চতা নেই, বা যেই জিনিসটাকে, যেই বস্তু বা যে কোনো কিছুকে যদি আমরা দুই দিক থেকে পরিমাপ করতে পারি, দুই দিক থেকে পরিমাপ করতে গেলেই তাকে আমরা তল বলবো। তাহলে দুই দিক থেকে পরিমাপ করতে গেলে তার মাত্রা কয়টা, দুইটা। তলের মাত্রা কয়টা, দুইটা। তল দুই প্রকার, সমতল অসমতল, বেশি একটা ইম্পর্টেন্ট না। ঘনবস্তু। ঘনবস্তু কি, কতগুলো তল মিলে হয় ঘনবস্তু। ঘনবস্তুর কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই থাকে, তাই ঘনবস্তুর মাত্রা কয়টা, তিনটা। ঘনবস্তুর মাত্রা কয়টা, তিনটা। ঘনবস্তু, একটা আয়তাকার ঘনবস্তুর তল থাকে কয়টা, ছয়টা। আপনি আপনার বই, রুম, আপনি যে কোনো একটা আয়তাকার ঘনবস্তু নেবেন, তার তল থাকবে ছয়টা। তার সাথে আমি বলেছি কি, আরো কিছু ঘনবস্তু আছে যাদের তলের পরিমাণ কি হতে পারে, চেঞ্জ হতে পারে, কোনোটার পাঁচটা, কোনোটার চারটা, কোনোটার একটা, এরকমও হতে পারে। আয়তাকার ঘনবস্তু যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান হয়, তখন তাকে কি বলে, ঘনক বলে। আর সবার লাস্টের স্লাইডে আমি বলেছিলাম, এই যে রেখার মাত্রা একটা, যেটা হচ্ছে দৈর্ঘ্য, তলের মাত্রা দুইটা, দৈর্ঘ্য প্রস্থ, ঘনবস্তু মাত্রা তিনটা, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, আর বিন্দুর কোনো কি নাই। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই ঠিক আছে, একটু ওয়েট করবেন সবাই, আমি রেকর্ডিংটা একটু অফ করে নিব।